আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ ভর্তি কোচিং বিব্রেনা নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আ আজকে মূলত হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত যে সমস্যাগুলি আছে, সেগুলো কিভাবে আপনারা উত্তরণ করবেন। আপনাদের এই মোমেন্টে এসে সর্বশেষ পরিস্থিতিতে এসে আপনাদের অনেকটা প্রেশার ক্রিয়েট হয়েছে। বিভিন্ন প্রশ্ন আ মনের ভিতর ঘুরপাক খাচ্ছে। সেই সংক্রান্ত প্রশ্নগুলোর সমাধান দিয়েই হচ্ছে আপনাদের প্রেশারটাকে রিলিজ করার জন্য আমরা এসেছি। আপনারা যারা ইতিপূর্বেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, তারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবেন যাতে সবাই একসাথে ক্লাসটা জয়েন করতে পারি এবং যারা এই গুরুত্বপূর্ণ লাইভটিকে আপনার টাইমলাইনে রেখে দিতে চান, তারা শেয়ার করে দিবেন। অলরেডি আমাদের ৩ টা রোজা অতিবাহিত হয়ে গেছে। আজকে ৪ নাম্বার রোজা। রোজা রেখে সবাই এখন একটু ক্লান্ত। রোজার আগের মুহূর্ত। আমরা একই সাথে আমাদের দিক নির্দেশনামূলক কথাগুলোও বলব এবং সবার জন্য সবাই দোয়া করে আজকের ক্লাস সমাপ্ত করব। আপনারা দ্রুত জয়েন করে যাবেন এবং কে কোথা থেকে উম আজকের ক্লাসে যুক্ত আছেন আমাকে একটু জানিয়ে দেবেন কাইন্ডলি। আমি আবারও ক্লিয়ার করে দেই, আমাদের এই সেশনটা হচ্ছে মূলত অ্যাডমিট কার্ড এবং আপনি পরীক্ষায় কিভাবে অ্যাটেন্ড করবেন, আপনার পরীক্ষার ৬০ মিনিটকে কিভাবে অতিবাহিত করবেন সেই সংক্রান্ত। আশা করি আপনার জন্য অনেকটা উপকারী হবে। সবাই ক্লাসটাকে শেয়ার করে দিবেন এবং যেই সকল ক্লাস ফ্রেন্ডরা আপনারা একসাথে ক্লাস করেন, তাদের প্রত্যেককে একই সাথে যেন আমরা এই ক্লাসে জয়েন রাখতে পারি, সেক্ষেত্রে আপনারা ক্লাসটাকে শেয়ার করে এবং তাদের কাছে মেনশন করে দিবেন। কাইন্ডলি আপনাদের মনে যেই সকল প্রশ্ন আছে আমাকে করতে থাকবেন। আমি প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। আমি প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। সবাইকে প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব। যেই প্রশ্ন আপনাদের আছে আপনারা কাইন্ডলি অ্যান্সার আমাকে প্রশ্ন করতে থাকবেন। আমি কিন্তু প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। আমরা আজকে আপনাদের দেখিয়ে দিব আপনাদের অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে এডমিট ডাউনলোডের। কিভাবে এখন যারা এখনো এডমিট ডাউনলোড করতে পারেননি তারা কিভাবে এডমিট ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিব। কোন আ ইন্টারফেসে গিয়ে হচ্ছে কোথায় কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা এডমিট ডাউনলোড করতে পারবেন সেটাও দেখিয়ে দিব। এবং যাদের এসএমএস আসেনি তারা কি করবেন? যাদের হচ্ছে আ এম ২১-২৫ ব্যাচের আছেন যারা তাদের কি হবে? সব প্রশ্নের অ্যান্সার আমরা দিয়ে দিব। আপনাদের যেই প্রশ্ন আছে মনের ভিতরে সব প্রশ্ন করতে থাকেন। আমি একটা করে দেখে অ্যান্সার দিয়ে দিব। আপনারা আমাদের বিব্রেইনের যারা হচ্ছে পেইড ব্যাচে যুক্ত আছেন তাদের কিন্তু একেবারে লাগাতার ক্লাস চলছে। সেই ক্লাসের বাইরে আজকের এই মোমেন্টটাতে আপনারা অলরেডি একটা ক্লাস শেষ করেছেন একটু আগে। সেই ক্লাসটার পরেই কিন্তু আমাদের লাইভে আসার কারণ হচ্ছে আপনারা অনেকটা প্রেশানিতে আছেন। এই প্রেশানিতে থাকলে কিন্তু আপনি মন আ একেবারে মনোমুগ্ধকর পড়াশোনা বা ঘোছালো প্রিপারেশন যেটাকে বলে সেটা কিন্তু আপনি করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আ আপনাদের এই প্রেশানিটাকে দূর করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে। আ রোজার একেবারে শেষ মুহূর্তে আজকের ৪র্থ রোজার শেষ মুহূর্তে অনেকটা জড়তা, অনেকটা ক্লান্তি আমাদের শরীরে এসে গেছে। তারপরেও আপনারা যদি কমেন্ট করেন, আপনারা যদি এই লাইভটাকে শেয়ার করে দেন, সবাই একসাথে করলে আমি মনে করি যে অনেকটা এনার্জি পাবো এবং সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারব। অনেক প্রশ্ন, সাথে কি নিয়ে যাবো, কি নেয়া যাবে আমি সবকিছু আপনাদের এই এক লাইভের ভেতরে ক্লিয়ার করে দেব। ওকে। আ বেশি সময় নেই। প্রথমত আমরা দেখব যে আমরা কিভাবে হচ্ছে গিয়া যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, কোথায় গিয়ে ডাউনলোড করবেন সেইটা হচ্ছে আমরা একটু দেখব। এই লাইভে যুক্ত আছেন এমন কেউ আছেন যে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি? এরকম কেউ থাকলে বলবেন। এবং যারা অ্যাডমিট কার্ড তুলতে পেরেছেন, তাদের কি প্রশ্ন আছে তাও আপনারা কাইন্ডলি বলবেন। আ অলরেডি সবাই যুক্ত হয়ে গেছে এবং আমাদের আ উম
হ্যাঁ, অনেকেই যুক্ত হয়ে গেছে। আমি এখন একটু দেখিয়ে দেই। আমি একেবারে শুরু থেকে বলব। প্রত্যেকটা প্রশ্ন আপনারা প্রশ্ন করতে থাকেন, আমি দেখতেছি এবং আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিব। হ্যাঁ, রুল হ্যাঁ, পরীক্ষা কোথায় দেব? এক্সাম সেন্টারে নাকি হচ্ছে ভেন্যুতে? সব প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি। ওকে। আমরা এখনই শুরু করছি। দেখেন, আ ১ম যারা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি এখনো, তারা কোথায় গিয়ে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন? আপনি আপনার ফোনে থাকা Chrome এ গিয়ে হচ্ছে গিয়া বা Google সেখানে গিয়ে হচ্ছে গিয়ে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেন। আপনি সেখানে যাবেন। এখানে গিয়ে হচ্ছে শুধুমাত্র আমি সহজ করে বললাম, শুধুমাত্র বিএনএমসি, বিএনএমসি কথাটা লিখে সার্চ দিবেন। বিএনএমসি কথাটা লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি একেবারে উপরে দেখেন বাংলায় লেখা আছে বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল। আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসের একেবারে গুরুত্বপূর্ণ তথ্য, এই কথাটার পরেই কিন্তু ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের লিঙ্ক সেটা দেয়া আছে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে হচ্ছে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার আইডি কার্ডটা, অ্যাডমিট কার্ডটা চলে আসবে। ঠিক আছে? আপনি এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিলেই কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে। অনেকের প্রশ্ন থাকে যে, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি কোথায় পাবো? আপুরা, ভাইয়ারা, আপনারা যখন এপ্লাই করেছেন, এপ্লাই করার পরে আপনাদের ফোনে যেই ফোন নাম্বারটা দিয়ে এপ্লাই করেছেন, সেই ফোনে একটা মেসেজ এসেছে। এই মেসেজটার ভিতরেই কিন্তু আপনার এপ্লাইটা যে হচ্ছে হয়ে গেছে, সেই সাকসেসফুল মেসেজটা আসার সাথেই কিন্তু ওইখানে আপনি একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি, পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ডটা পাবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দেই, আপনারা কিভাবে হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। আমার কাছে একটা হ্যাঁ, যারা হচ্ছে আমার পরিচয় জানতে চান, আ তাদের আমার এই লাইভের শেষের দিকে আমি পরিচয় দিয়ে যাবো এবং আপনাদের জন্য দোয়া করে যাবো। তো বললাম যে আমরা একেবারে ইফতারির আগ মুহূর্তে আছি, যেই মুহূর্তটাতে আল্লাহ তাআলা প্রত্যেকের প্রত্যেক রোজাদার ব্যক্তির দোয়া কবুল করে। আপনাদের অবস্থানটা হচ্ছে এখানে যে নকিং এট দ্য ডোর এক্সাম, এক্সামটা আপনাদের একেবারে দরজার সামনে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দোয়াটা একেবারেই ইম্পোর্টেন্ট। আমরা দোয়াও করে যাবো এবং আমি আপনাদের দেখিয়ে দেব। দেখেন, আমি একটা অ্যাডমিট কার্ড একটু ডাউনলোড করে আপনাদের দেখাই। আপনার ইউজার আইডি যেটা আছে সেইটা আপনি দিবেন কাইন্ডলি। আমরা একটা নিয়ে নিচ্ছি। একটু দিয়ে দেন ইউজার আইডি আর এটা। আচ্ছা, আমি আপনাদের সাথে কথা বলতে থাকি। ভাইয়া হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা একটু দিয়ে দিক। দেখি কি প্রশ্ন আছে। আম এসএমএস আসেনি, তাহলে কি আমি অ্যাডমিট কার্ড পাবো কিনা? আচ্ছা, যাদের এসএমএস আসেনি, মানে এই মুহূর্তে অ্যাডমিট কার্ড সংক্রান্ত এসএমএস আসেনি, কিন্তু আপনার কাছে আপনার সাকসেসফুল, আপনি যে এপ্লাই করেছেন তার সাকসেসফুল হওয়ার মেসেজটা আছে এবং সেখানে ইউজার আইডি এবং আপনার পাসওয়ার্ড আছে। আপনি এই ২ টার মাধ্যমেই কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এসএমএসটা এসেনশিয়াল না। অনেক কারণেই কিন্তু এসএমএসটা নাও আসতে পারে। এটা কোনো সমস্যা নেই।
যদি আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে তাহলে আপনি সেটাকে এপ্লাই করে এই এখানে সাবমিট করে আপনার অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। সমস্যা নাই। ঠিক আছে? কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। সমস্যা নাই। আমরা কিন্তু আ এই যে দেখতে পাচ্ছি যে ইন্টারফেসটাতে এখানে আমরা যদি আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এইটা হচ্ছে শো করি, এখানে দেখাই। তারপর হচ্ছে গিয়ে যদি সাবমিট করি, দেখেন এই সাবমিট করার সাথে সাথেই কিন্তু একটা অ্যাডমিট কার্ড আমরা দেখতে পাচ্ছি এবং আপনি পরবর্তীতে কি করবেন? দেখেন এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলতে একটা ব্যাপার আছে। আপনি এখানে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড হবে কি আকারে? ডাউনলোড হবে পিডিএফ আকারে। সেই পিডিএফটাকে আপনি আপনার নিকটস্থ কম্পিউটারের যে দোকানগুলো আছে সেখানে গিয়ে প্রিন্ট করায় নিয়ে আসতে পারেন। অথবা যদি আপনার বাসায় প্রিন্ট করানোর কোনো মাধ্যম থাকে, আপনি সেখান থেকে প্রিন্ট করায় নিতে পারেন। এবার প্রিন্টটাকে কিভাবে করবেন? সাদা কালো নাকি কালার প্রিন্ট? এইখানে যেভাবে দেখাবে সেভাবে নাকি সাদা কালো রূপে? আপনাকে মাস্ট বি এখানে যেভাবে দেখাবে অর্থাৎ কালার প্রিন্ট সেটা করে নিতে হবে। মাস্ট বি কালার প্রিন্ট করে নিতে হবে এবং আপনি দয়া করে এইটা একটু নিশ্চিত করবেন বা নিশ্চিত থাকবেন যে আপনার ফোনে যেন এই পিডিএফটা সেভ করা থাকে। পরবর্তীতে কাজে লাগতে পারে। সেক্ষেত্রে আপনি ফোনে সেভ করে রাখবেন পিডিএফটাকে। আমি আবারও বলছি, আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে হচ্ছে বিএনএমসি কথাটাকে লিখবেন। বিএনএমসি কথা লেখার পরে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বলতে একটা কথা আসবে। আপনি সেখানে ক্লিক করে সেখান থেকে ২০২৫-২৬ ভর্তি সংক্রান্ত যে ইন্টারফেসটা আছে সেখানে প্রবেশ করবেন। প্রবেশ করার সাথে সাথেই অ্যাডমিট কার্ড তোলার জন্য এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে আপনি সেখানে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইউজার আইডি, পাসওয়ার্ড কোথায় পাবেন? আপনি যখন এপ্লাই করেছিলেন, এই এপ্লাই করার সময় আপনার ফোনে একটা মেসেজ আসছিল, যেই ফোন নাম্বারটা দিয়ে আপনি এপ্লাই করেছিলেন। ঠিক আছে? তো যেই নাম্বারটা দিয়ে আপনি এপ্লাই করেছেন, ওই নাম্বারটায় এসএমএসটা আসলে সেখান থেকে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনি আপনার এডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? ওকে, আ অ্যাডমিট কার্ড তুলে ফেলছেন। এবার প্রশ্ন নাম্বার 2 হচ্ছে ২০২৫ এবং ২০২১-২৫ অর্থাৎ যাদের মিনিমাম ৩ বছরের বেশি গ্যাপ আছে মধ্যবর্তী আ এসএসসি এবং এইচএসসিতে, তারা কি অ্যাডমিট তুলতে পারবেন কিনা, তারা পরীক্ষা দিতে পারবেন কিনা? আমাদের কাছে অনেক প্রশ্ন এই সংক্রান্ত এসেছে। আ প্রথমত কথা হচ্ছে বিএনএমসি কর্তৃক যেই আমাদের কাছে যেই সার্কুলারটা ছিল, সেই সার্কুলারে কিন্তু উল্লেখ ছিল যে এটা এপ্লাই করা যাবে না। পরবর্তীতে টেলিটকের মাধ্যমে এপ্লাই করা গেছে। আমরা বলতে দিছিলাম অনেককেই যে এপ্লাই করা যাবে না। কারণ এটা হচ্ছে সার্কুলারে উল্লেখ আছে। কিন্তু অনেকে বলছে যে এপ্লাই করা গেছে কিন্তু এখন অ্যাডমিট কার্ড তোলা যাচ্ছে না। প্রথম সলিউশন হচ্ছে আপনি বিএনএমসিতে যোগাযোগ করবেন। বিএনএমসির ওয়েবসাইটে তাদের নাম্বার দেয়া আছে। সেই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন অথবা যারা ঢাকায় আছেন তারা সরাসরি বিজয়নগরে গিয়ে আ সেখানে কথা বলে আসতে পারেন। যারা ঢাকার বাইরে আছেন আপনাদের নিকটস্থ বা নিকটাত্মীয় যারা ঢাকাতে আছে তাদের ওখানে পাঠিয়ে তারপরে তথ্য জেনে নিতে পারেন। তবে আমাদের কাছে যতটুকু তথ্য আসছে যে তারা পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে? এরপরে আসেন, অ্যাডমিট কার্ড তোলা হয়ে গেছে, এবার আপনি পরীক্ষা দিতে যাবেন। পরীক্ষা দিতে গেলে কোন পেপারস আপনার সাথে রাখতে হবে। ঠিক আছে? আমাদের অ্যাডমিট কার্ডটা আপনি দেখেন একটু, অ্যাডমিট কার্ডের আ নিচের দিকে কিন্তু ৬ টা পয়েন্ট লেখা আছে। ৬ টা পয়েন্টের একেবারে শুরুতে যে কথাটা আছে, সেখানে শুধুমাত্র উল্লেখ আছে যে অ্যাডমিট কার্ড আপনাকে যেটা বিএনএমসি কর্তৃক দেয়া হয়েছে, তার কালার প্রিন্টটাই লাগবে। এর বাইরে আদার্স কোনো পেপারস লাগবে না। ঠিক আছে? এবার আপনি আর কোন প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারেন? অ্যাডমিট কার্ডের সাথে মাস্ট বি আপনার কলম লাগবে। এখন কোন কলম আপনার জন্য গ্রহণযোগ্য হবে? আপনারা বল পেন যেই ব্যাপারটা আছে কলম, ঠিক আছে? সেই কলমটাকেই শুধুমাত্র ব্যবহার করবেন। সিগনেচার পেন বা জেল পেন এই সংক্রান্ত কোনো কলম দ্বারা আপনি ওএমআর যদি দাগান সেক্ষেত্রে কিন্তু আপনার এমসিকিউ বা আপনার তথ্যগুলাকে গ্রহণ করা হবে না। সেক্ষেত্রে আপনি একের অধিক বল পেন নিয়ে যেতে পারেন। ঠিক আছে? যদিও রোজা তারপরেও যাদের শারীরিক অসুস্থতা আছে, ঠিক আছে? তারা চাইলে সাথে পানি নিতে পারেন এবং একটা ফাইল নিবেন। একটা ফাইলে করেই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আপনি নিবেন। সেই ফাইলটা কেমন হওয়া উচিত? সেই ফাইলটা হওয়া উচিত ট্রান্সপারেন্ট। অর্থাৎ যেন এই পাশ থেকে ভিতরটাকে দেখা যায়, ওই পাশ থেকেও ভিতরটাকে দেখা যায়। ২ পাশ থেকে স্পষ্ট ভিতরটাকে দেখা যায়, আপনার অ্যাডমিট কার্ডটাকে দেখা যায়। এইরকম একটা ট্রান্সপারেন্ট আপনি ফাইল নিয়ে যাবেন। ঠিক আছে? এরপরে প্রশ্ন কি আছে দেখি?
আম এরপরে প্রশ্ন থাকে যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করা যাবে কিনা? ফোন, স্মার্ট ওয়াচ, ডিজিটাল ঘড়ি। আপনার প্রত্যেকটা হলেই কিন্তু বিএনএমসি ধারা একটা করে ঘড়ি দেওয়া হবে। ঠিক আছে? সেক্ষেত্রে ঘড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে মোবাইল ফোন তো একেবারেই অ্যালাও না। আপনি যখন গেট থেকে প্রবেশ করবেন তখনই আপনার চেকিং হবে। তার মানে মোবাইল ফোন সহ সকল ইলেকট্রিক্যাল ডিভাইস নিষিদ্ধ। আপনি নিতে পারবেন না। আপনার এখানে একটা কাজ করার আছে যারা সচেতন আছেন এবং পরীক্ষাটাকে সুন্দরভাবে প্রেশার বা লেস করে দিতে চান, তাদের জন্য আমার কথা থাকবে, আপনি হলে প্রবেশের সাথে, সাথে নিশ্চিত করে নিবেন, আপনার হলে যে ঘড়িটা আছে, সেই ঘড়িটা একেবারে যথাযথ টাইমে আছে কিনা, সেটা চলতেছে কিনা, সেটা ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো একটু এনশিওর করে নিবেন। তাহলে আপনার আশা করি কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস প্রয়োজন হবে না। এরপরে আসেন ক্যালকুলেটরের ব্যাপারটা, যে ভাইয়া আমাদের তো ম্যাথ আছে ১০ টা। সেক্ষেত্রে আমি ১০ টা ম্যাথের জন্য কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো কিনা? ঠিক আছে? আ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। এটা কিন্তু সার্কুলারে উল্লেখ আছে এবং আপনার অ্যাডমিট কার্ডে উল্লেখ আছে যে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। আপনি রাফগুলা কোথায় করবেন? রাফগুলা করার জন্য আপনি মাস্ট বি প্রশ্নপত্রের পাশে যে স্পেসটা থাকে, খালি জায়গাটা, সেখানে আপনি খসড়া করতে পারবেন, রাফ করতে পারবেন। কোনো সমস্যা নেই। তবে আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? এরপরে আসেন যে আমাদের যারা মেয়েরা আছে অনেকে আ অনেকটা ইসলামতান্ত্রিক চলাফেরা করে, পর্দা করে বা হচ্ছে হিজাব ব্যবহার করে। ঠিক আছে? এই হিজাব ব্যবহার করা যাবে কিনা? প্রথমত হচ্ছে হিজাব ব্যবহার করা যাবে। কেমনভাবে যাবে? আপনি পরীক্ষার হল পর্যন্ত, আপনার সিট পর্যন্ত আপনি হিজাব ব্যবহার করতে পারবেন, যেতে পারবেন। তবে যখন পরীক্ষা শুরু হবে তখন মাস্ট বি আপনার কান দেখা যায় এমন অবস্থায় থাকতে হবে। সেক্ষেত্রে হিজাবটাকে সরিয়ে নিতে হবে অথবা এক্সামিনার যদি বলে একটু খুলে রাখতে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুলে রাখতে হবে। অর্থাৎ আপনার কানটাকে ভিজিবল করেই কিন্তু পরীক্ষা দিতে হবে। কানটাকে আটকায় রেখে বা অদৃশ্য করে রেখে, যেটা দেখা যায় না এমন করে রেখে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। এমন একটা প্রিপারেশন নিয়েই কিন্তু আপনাকে হলে যেতে হবে। ঠিক আছে? ছেলেদের ব্যাপারে অনেকের মানিব্যাগ থাকে। সেক্ষেত্রে যদি এক্সামিনার চায় আ আপনাকে চেক করার জন্য আপনার মানিব্যাগটাও সে চেক করার অধিকার রাখে। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দেখবেন যে অবাঞ্ছিত বা হচ্ছে কোনো অপ্রাসঙ্গিক বা আপনার পড়াশোনা কেন্দ্রিক কোনো কাগজপত্র আপনার মানিব্যাগে আছে কিনা। এটা মাস্ট বি আপনি দেখেই কিন্তু হলে প্রবেশ করবেন। যাতে করে কোনো সমস্যা ফেস করতে না হয়। ঠিক আছে? অ্যাডমিট কার্ড কতদিন পর্যন্ত হচ্ছে গিয়া তোলা যাবে? অ্যাডমিট কার্ড ২৪ তারিখ। ঠিক আছে? আজকে ২২ তারিখ থেকে শুরু করে ২২, ২৩, ২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত তোলা যাবে। ঠিক আছে? এর ভিতরেই আপনি অ্যাডমিট কার্ড তুলে, আমি বলব আপনি যদি পারেন সেই তোলার সাথেই কিন্তু আপনি আ কালার কপি প্রিন্ট করে একেবারে বাসায় নিয়ে ট্রান্সপারেন্ট একটা ফাইলের ভিতরে রেখে প্রস্তুতিটা নিয়ে রাখবেন। ঠিক আছে? এরপরে আসেন আরো কি নিয়মকানুন আছে সেইটা বলি। আপনাকে মাস্ট বি পরীক্ষার হলে ২৪ তারিখ বিকাল ৫টা, ২৪ তারিখ বিকাল ৫টার ভিতরে আ আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে। আজকে ২২ তারিখ, ২২ তারিখ থেকে শুরু করে ২৪ তারিখ বিকাল ৫টার ভিতরে হচ্ছে গিয়া অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে, এক্সট্রা কোনো পেপার নেয়ার দরকার নেই। শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে, এক্সট্রা কোনো পেপার নেয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? এবার আসেন যে আপনি আ যখন আপনি ওখানে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে সেক্ষেত্রে আপনার কি কাজ থাকতে পারে বা এর আগেও কোনো আরো কোনো সমস্যা থাকতে পারে কিনা? দেখি আরো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্নটা হচ্ছে যে যারা আ ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন, ইউজার আইডি, পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন তাদের কি করণীয়? আপনি অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেললে আপনি যদি নিজে আপনার ফোন থেকে করতে পারেন তাহলে ফোন থেকে করে নিবেন রিকভারি, এবং যদি ফোন থেকে না পারেন আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আপনার নাম, আপনার বাবার নাম এবং যেই নাম্বার থেকে আপনি এপ্লাইটা করেছিলেন সেই নাম্বারটা, এই ৩ টা তথ্য নিয়ে গিয়ে কিন্তু আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটাকে রিকভার করতে পারবেন। আমি আবারও বলি, টেনশনের কোনো কারণ নেই। যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন তারা, আপনি আপনার নাম, আপনার বাবার নাম এবং ফোন নাম্বার, এই ৩ টা তথ্য নিয়ে আপনি যেই দোকান থেকে হচ্ছে গিয়ে এপ্লাইটা করেছিলেন সেখানে গেলেই কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটাকে রিকভার করতে পারবেন। ঠিক আছে? এবার আম প্রিন্টটা অবশ্যই কালার প্রিন্ট করতে হবে। আবারও বলে দিলাম, প্রিন্টটা অবশ্যই কালার প্রিন্ট করতে হবে। আচ্ছা, অ্যাডমিট কার্ড সংক্রান্ত আর কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি, আপনারা দ্রুত কমেন্ট করেন।
এডমিট কার্ড সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা ইফতারির আগ মুহূর্তে একটু দ্রুত কমেন্ট করে দেন। হ্যাঁ, আপনি সরাসরি দোকান থেকে তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানা থাকে আপনি সরাসরি দোকান থেকে তুলতে পারবেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? এরপরে আমি একটু কাইন্ডলি আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। আমি বেশি সময় নেব না। সর্বোচ্চ আর ৫ থেকে ৬ মিনিট এর ভিতরে, কারণ আপনাদের ইফতার একেবারেই সন্নিকটে। হলে প্রবেশ করার ক্ষেত্রে আপনি কিন্তু একদম পরিপাটি হয়ে হলে প্রবেশ করবেন, যাতে করে আপনার ভিতর কোনো আনইজি ফিল না হয়। ঠিক আছে? আম সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিট কার্ডে উল্লেখ করা আছে যে ৩০ মিনিট আগে হলে থাকতে হবে। হলের ভিতর প্রবেশ করতে হবে এবং পরীক্ষা যতক্ষণে শেষ না হবে ততক্ষণ আপনাকে হলে থাকতে হবে। ঠিক আছে? আপনি যে আমার তো একটু আগেই দাগানো হয়ে গেল, আমি হল থেকে বের হয়ে যাই, এমন কোনো সম্ভাবনা নাই। আপনাকে পরীক্ষা একদম কমপ্লিট শেষ করে এক্সামিনার যখন বলবে যে আপনি এখন বের হয়ে যান, তখন আপনি বের হতে পারবেন। এর আগে আপনি বের হতে পারবেন না। ঠিক আছে? ওকে। অবশ্যই কালার ফটোকপি গিয়ে নিয়ে গেলে কিন্তু হবে না। ফটোকপি বলতে আপনি যে ফটোকপি করে সাদা কালো রং করে মানে হচ্ছে ঐরকম একটা পেপার নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড, ঐরকম করলে হবে না, রঙিন প্রিন্ট নিয়ে যেতে হবে। ঠিক আছে? এরপরে আসেন, আপনি হলে প্রবেশ করার পরে আপনার ১ম কাজ কি থাকবে? আপনি হলে প্রবেশ করার পরেই আপনার কাজ থাকবে, আপনাকে যখন প্রশ্নপত্রটা দেওয়া হবে, প্রশ্নপত্রটা পাওয়ার সাথে, সাথে একেবারে মাথা ঠান্ডা করে আপনি আপনার রোল, রেজিস্ট্রেশন ইত্যাদি প্রথমত দেখবেন যে প্রত্যেকটা পেজে ছাপাটা স্পষ্ট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। এই সমস্যা যদি না থাকে তারপরে আপনি আপনার রোল রেজিস্ট্রেশন গুলাকে সুন্দরভাবে দিবেন এবং আপনার কিন্তু সেট কোড থাকবে। আপনি সুন্দর করে সেট কোডটাকে লিখে সেট কোড অনুসারেই অ্যান্সার করবেন। ঠিক আছে? সেট কোডের বাইরে গিয়ে কিন্তু অ্যান্সার করা যাবে না। তাইলে কিন্তু আপনার মার্ক হচ্ছে গিয়ে আসবে না। ঠিক আছে? সেট কোডের মধ্য দিয়েই কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু বলে দেই যে আপনি যখন পরীক্ষার হলে প্রবেশ করে বসবেন, সেই বসারও কিন্তু আপু ভাইয়া একটা নিয়ম আছে। সেইটাকে আপনি মাস্ট বি ফলো করবেন। দেখেন অনেকে কি করি আমরা, অনেকে প্রথমত গিয়েই টেনশন শুরু করে দেই। টেনশনের একেবারে অনেক বেশি টেনশন করি যে আমার কি হবে? ৬০ মিনিট আমাকে ভাগ্য নির্ধারণ করতে হবে। এখান থেকে যদি আমি ভালো করতে পারি তাহলে নার্স হব। অনেক, অনেক প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। তো এই কারণে কিন্তু আমাদের ভেতর নার্ভাসনেস চলে আসে। নার্ভাসনেস চলে আসার পরে আপনি যদি পরীক্ষা দেওয়ার শুরুতে এবং শেষ পর্যন্ত আপনার এই ধরেন আমরা তো মেক্সিমামই হচ্ছে ডান হাত দিয়ে লিখি। ডান হাত দিয়ে লেখার পরে বাম হাতের উপরে অনেকের অভ্যাস আছে যে অনেকটা ভর দিয়ে এরকম কাত হয়ে তারপরে কিন্তু অ্যান্সার করি। এই কাত হওয়া, এই বাম হাতের উপর ভর করা আপনাকে অনেকটা আত্মবিশ্বাস কমিয়ে দেবে। কিভাবে? আপনার ভিতরে একটা ঝিমুনি চলে আসবে। এই ঝিমুনিটা কিন্তু আপনাকে আত্মবিশ্বাস কমিয়ে দেবে। আপনাকে মনে করতে হবে যে আমি অনেক বেশি পড়ে আসছি, আল্লাহর রহমতে যথেষ্ট পড়ে আসছি, ইনশাআল্লাহ আমি পারবো। আমাকে আত্মবিশ্বাসী হতে হবে এবং একেবারে স্ট্রেট হয়ে বেঞ্চে বসে কিন্তু এমসিকিউ গুলো দাগাতে হবে। ২ নাম্বার কথা, অনেকে গালে হাত দেয়। ঠিক আছে? এই গালে হাত দেওয়া, মাথায় হাত দেওয়া কোনোভাবে মানে সম্ভব নয়, কোনোভাবে এটা মানে উচিত হবে না। যদি আপনি গালে হাত দেন তাইলেই কিন্তু আপনার কনফিডেন্সটা আস্তে, আস্তে ডাউন হবে। আপনাকে কনফিডেন্সটাকে বুস্ট আপ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড শক্ত হয়ে আত্মবিশ্বাস নিয়েই বসতে হবে। যখন আপনারা লেখালেখি শুরু করবেন, এমসিকিউ দাগানো শুরু করবেন, তখন আপনার কি করণীয় আছে? ঠিক আছে? যখন আপনি এমসিকিউ শুরু করবেন, আপনাকে প্রথমত ১ম ৩০ মিনিটসে কি করতে হবে? ১ম ৩০ মিনিটসে আপনাকে ১০০ টা এমসিকিউ আপনি কোনটা, কোনটা পারেন সেইটা সিরিয়ালি দেখে যেইগুলা পারেন সেগুলোকে অ্যান্সার করে দিতে হবে। যেইগুলোকে পারেন সেগুলোকে অ্যান্সার করতে হবে। যখন আপনি দেখবেন যে আপনি ২১, ২২, ২৩ এরকম ২ টা বা ৩ টা এমসিকিউ একসাথে পারতেছেন না, আপনি ওই জায়গাটাকে একটু মার্ক করে এভয়েড করবেন। আপনি ওই জায়গাটাকে চিহ্নিত করে একটু দূরে সরে যাবেন। কেন সরে যাবেন? কারণ যদি ওই ৩ টাকে নিয়ে আপনি চিন্তা করতে থাকেন, তাহলে কিন্তু আপনার বেসিক্যালি কি হবে? আপনার টেনশন নেমে আসবে, আপনার আত্মবিশ্বাস কমতে থাকবে। তার মানে আপনাকে মাস্ট বি ওইখান থেকে একটু সরে যেতে হবে। যেইগুলাকে আপনি একান্তই পারেন, একেবারে ইজিলি পারতেছেন, সেইগুলাকে আপনি সুন্দরভাবে অ্যান্সার করে তারপর চলে যাবেন। এবং যেইগুলাকে হচ্ছে ২-৩ টা একসাথে ২১, ২২, ২৩ কিংবা ২৩, ২৪, ২৫ এরকম সিরিয়ালি আপনি পারতেছেন না, ওই জায়গাটাকে একটু এভয়েড করবেন। ঠিক আছে? এতে করে আপনার ওই কনফিডেন্সটা ইকুয়াল থাকবে, ডাউন হবে না। ঠিক আছে? এরপরে আপনাকে কি করতে হবে? অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আ আ একটা এমসিকিউ আমার একেবারেই পরিচিত না।
আমি এমসিকিউটা একেবারেই পারতেছি না, এরকম এমসিকিউ আমি কখনোই পড়ি নাই। কিন্তু আমার তো নেগেটিভ মার্ক নাই। তাহলে আমি এটাকে কিভাবে অ্যান্সার করব? ঠিক আছে? এখানে আমার একটা কথা আছে। আপনি সেক্ষেত্রে প্রথমত অপশনের সাথে প্রশ্নের সাথে রিলেট করার ট্রাই করবেন। যে অপশন আর প্রশ্নের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায় কিনা। এবার এই সম্পর্কটা যদি পান, তাহলে যেহেতু নেগেটিভ মার্ক নাই, আপনাকে ১০০ টাই দাগায় দিয়ে আসতে হবে। সেগুলো সেই ক্ষেত্রে আপনি দাগায় দিয়ে আসবেন আল্লাহর উপর ভরসা করে। এরপরে যদি মনে করেন যে না, প্রশ্ন আর অপশনের ভিতরে আপনি রিলেট করতেও পারতেছেন না, এবার আপনাকে করতে হবে কি, ৪ টা অপশন থেকে অপশন বাদ দিতে হবে। যে না, এইটার সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে এটা বাদ। এইটার সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটাও বাদ। এবার আপনি এরকম করে যদি ২ টা অপশন বাদ দিতে পারেন, আপনার অপশন থাকবে কয়টা? ২ টা। এই ২ টার ভিতরে যেইটা উপযোগী মনে হবে সেটাকে অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। মানে হচ্ছে আপনাকে ১০০ টায় দাগায় দিয়ে আসতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এরপরে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া, ম্যাথটা তো একটু ডিফিকাল্ট হয় অনেকের ক্ষেত্রে। আমরা ম্যাথটাকে কোন সময় দাগাইলে আমার ক্ষেত্রে উপকার হবে? আমি আপনাকে বলি, আপনাকে 30 মিনিটস এর কথা বলছিলাম যে আপনি সিরিয়ালি যতগুলা পারেন 30 মিনিটস এর ভিতরে সেইগুলা দাগাবেন। এই দাগানোর পরই আপনি তো মার্ক করে আসছিলেন যে সিরিয়ালি যেগুলা একেবারে ১, ২, ৩ এরকম ৩ টা পারতেছেন না, সেগুলো তো মার্ক করা। আপনি ওইখানে যাওয়ার আগেও কিন্তু ম্যাথের কাছে চলে যাবেন। যে কোনগুলা ম্যাথগুলা বাকি রয়ে গেছে। আপনি মধ্যবর্তী সময়ে, অর্থাৎ আপনার ব্রেইনটা ১ম ক্ষেত্রে একটু নার্ভাস ছিল, তারপরে চলা শুরু করছে। এবার ব্রেইনটা স্থির আছে। মধ্যবর্তী সময়ে ব্রেইনটা স্থির আছে। ওই সময় আপনি ম্যাথগুলা সম্পন্ন করে ফেলবেন। ঠিক আছে? কারণ আবার যখন শেষের দিকে যাবে, অনেকে প্ল্যান করে যে শেষের দিকে ম্যাথগুলা দাগাবো। কিন্তু শেষের দিকে হয় কি? আপনার ব্রেইনের ওই স্থিরতা থাকে না। আপনার ভিতর টেনশন চলে আসে। আপনার উইদিন 5 মিনিটস এর ভিতর শেষ করতে হবে। এরকম একটা প্রেশার চলে আসবে। তখন কিন্তু আপনি ওইটাকে পারবেন না সঠিকভাবে। সো মধ্যবর্তী সময়ে আপনি ম্যাথগুলা সলভ করার ট্রাই করবেন। ঠিক আছে? এরপরে আসেন যে অনেকে আ পাশে কি হচ্ছে? দেখবেন আপনাদের মধ্যেই অনেক স্টুডেন্টরা অসৎ উপায় অবলম্বন করবে, নকল বা বিভিন্ন সমস্যা থাকতে পারে। এবার আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ওর সমস্যাটাকে আপনি যদি বিশ্লেষণ করতে যান, তাইলে আপনার সময় নষ্ট হচ্ছে। তার মানে পাশে একজন অসুস্থ হয়ে পড়েছে, পাশে একজন বেহুশ হয়ে যাচ্ছে, পাশে একজনের নকল ধরা পড়ছে। এই ব্যাপারগুলাকে বিশ্লেষণ করার আপনার কোনো দরকার নাই। আপনার টোটালি কনসেনট্রেট থাকবে শুধুমাত্র ওয়েমারের দিকে এবং প্রশ্নের দিকে। আপনি প্রশ্নটাকে দেখবেন, ওয়েমারে দাগাবেন। শেষ, এতটুকুই। এর বাইরে ৬০ মিনিটের ভিতরে আপনার কোনো কাজ নেই। আপনার এতটুকুই কাজ। এই কথাগুলো একটু ফলো করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা পারতেছেন। ঠিক আছে? আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন যে ভাইয়া, এই ভর্তি সংক্রান্ত পরীক্ষাগুলোতে ভালো করার ৩ টা উপায় বলেন। আমার কাছে ৩ টা উপায় হচ্ছে, ১ নাম্বারে আত্মবিশ্বাস, ২ নাম্বারে আত্মবিশ্বাস, ৩ নাম্বারেও আত্মবিশ্বাস। এবার আত্মবিশ্বাসটাকে বুস্ট আপ করার জন্য কি করা দরকার? ওই যে আপনারা এতদিন যা করেছেন পড়াশোনা, পড়াশোনা করলেই আত্মবিশ্বাস থাকবে। ঠিক আছে? সো কথা হচ্ছে এই পাশে কি হচ্ছে, আর চারদিকের পরিবেশ বিশ্লেষণ করা, এইগুলো আপনার কোনো কাজ ওখানে নেই। আপনার শুধু কাজ থাকবে সুন্দরভাবে প্রশ্নটাকে সিরিয়ালি দেখা, যেই অপশনটা আপনার জন্য উপযোগী মনে হয় সেটাকে নির্বাচন করে দাগানো। এর বাইরে কোনো কাজ নাই। ঠিক আছে? এরপরে আসেন, আমি আগেই বলছি খসড়া কোথায় করবেন? খসড়াটা করবেন হচ্ছে পাশে, প্রশ্নপত্রের পাশে। ঠিক আছে? এরপরে আসেন যে আপনাকে আর কি ফলো করতে হবে। সেইটা হচ্ছে আ প্রশ্নপত্র পাওয়ার পরে সুন্দরভাবে একেবারে রিল্যাক্স হয়ে, একেবারে শেষ পর্যন্ত রিল্যাক্স ভাবি যে আমি পড়ে আসছি, আমি পারবো। এই আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে দাগাইতে থাকবেন। ঠিক আছে? কোনো ভয় বা কোনো আ সমস্যা বা কোনো হচ্ছে গিয়া নিজের মধ্যে ভীতির সঞ্চয় করা, এগুলো কোনো কিছু করা যাবে না। এরপরে আসেন যে ইতিমধ্যেই কিন্তু আপনাদের বিভ্রান্তি করার জন্য, প্রতারিত করার জন্য একটা প্রতারক চক্র আপনাদের ফোনে মেসেজ দিচ্ছে যে যদি আপনাদের প্রশ্নপত্র দরকার হয়, বিএনএমসি দ্বারা প্রশ্নপত্র আমরা ফাঁস করে এনে আপনাকে চান্স পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এইরকম কোনো চক্রের সাথে কোনোভাবেই আপনি মিলিত হবেন না। কারণ এইরকম কোনো ঘটনা বাংলাদেশে এখন আর নেই, সম্ভব নয়। তার মানে আপনি যদি কোনোভাবে এরকম লিঙ্ক পান, আর যদি চিন্তা করেন যে আমি তো পেয়ে গেছি, আমি পরীক্ষায় ভালো করব, তাহলে কিন্তু আপনি ভুল পথে আছেন। এইরকম কোনো কেনাবেচা প্রশ্ন, এরকম কোনো তথ্য আপনারা কখনোই বিশ্বাস করবেন না। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে, আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারেন, প্রয়োজনে কল করে জেনে নিতে পারেন। কিন্তু একা কোনো ডিসিশন নিয়ে বিভ্রান্তি বা প্রতারিত হবেন না।
ঠিক আছে? এরপরে আসেন অনেকের প্রশ্ন থাকে এখনই পরীক্ষা হওয়ার আগেই যে ভাইয়া কাটমার্ক কত থাকবে? আপনারা একটা জিনিস মনে রাখবেন কাটমার্কটা সবসময় কানেক্টেড থাকে কার সাথে? প্রশ্নের মানের সাথে। প্রশ্ন যদি একটু লোয়ার স্ট্যান্ডার্ড হয় সেক্ষেত্রে কাটমার্কটা বেশি থাকে। প্রশ্নটা যদি একেবারে স্ট্যান্ডার্ড হয় তাহলে কাটমার্কটা একটু মাঝারি অবস্থানে থাকে। আর যদি প্রশ্ন অনেক বেশি হার্ড হয় তাহলে কাটমার্কটা একটু কমে আসে। তবে মাস্ট বি প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নের উপরে বিশ্লেষণ করেই কিন্তু কাটমার্কটা নির্ধারণ করা যায়। এর আগে কাটমার্ক নিয়ে আপনাদের কোনো টেনশন করার কোনো দরকার নাই। ঠিক আছে? ঠিক আছে? এই তো অনেকে বলতেছে ভাইয়া আমাদের অলরেডি এরকম প্রশ্ন, এরকম তথ্য, এরকম মেসেজ আসছে। ঠিক আছে? আ তাহলে আমরা কি করব? আপনারা ভুলেও এইসব তথ্য বিশ্বাস করবেন না যে আপনাদের কোনো এক ব্যক্তি এসে আপনাকে প্রশ্ন দিয়ে যাবে অথবা আপনাকে চান্স পাইয়ে দেবে। আপনাকে মাস্ট বি পড়াশোনা করেই চান্স পেতে হবে। আচ্ছা এরপরে আসি একেবারে শেষ কথায় যে আপনাদের এখন মাত্র ৩ থেকে ৪ দিন বাকি আছে। এখন ভাইয়া অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে ভাইয়া হতাশা গ্রাস করেছে আমাকে। আমি অনেক টেনশনে আছি, দুশ্চিন্তায় আছি। আমি এখন এই মুহূর্তে কি করতে পারি? ঠিক আছে? ১ম কথা হচ্ছে আমরা কিন্তু ফ্রি এবং পেইড ২ কোর্সেই কিন্তু আমরা হট সাজেশন দিচ্ছি। সুপার সাজেশন দিয়ে দিচ্ছি। এখন সুপার সাজেশন কি আপনার একেবারে 100% কভার করে দিবে? না 100% কভার করে দিবে না। তবে এখান থেকে মেক্সিমাম কমন পড়ার আশা আমরা করছি। ঠিক আছে? আপনি এখান থেকে সহজে আপনার প্রিপারেশনটাকে গুছাতে পারেন। তবে আপনি মাস্ট বি যেই সকল অধ্যায়গুলা, যেই সকল তথ্যগুলা এর আগে পড়ে আসছেন, সেই গুলোকে সুন্দরভাবে পড়ে নিবেন। ঠিক আছে? এর বাইরে এই ৩ থেকে ৪ দিনে যেই টপিকটা এর আগে একবারও পড়েননি বা এর আগে আপনি বাদ দিয়ে আসেন, সেই টপিকটা নিয়ে এখন বিচার বিশ্লেষণ করার কোনো দরকার নাই। কারণ এখন যদি আপনি ওই টপিকটাকে প্রাধান্য দিয়ে পড়তে যান, তাইলেই কিন্তু ওই হতাশা আপনাকে গ্রাস করবে। হতাশা আপনাকে ধরে ফেলবে। তার মানে আপনার কনফিডেন্স ডাউন হবে, আপনার পরীক্ষা খারাপ হবে। আমি বলি, "আপু, আমাদের প্রশ্ন যদি হার্ড হয়, কথার কথা, তাহলে ৬৫ থেকে ধরেন কাটমার্ক থাকলো। ৬৫ র উপরে আপনি চান্স পেতে পারবেন। এবার খেয়াল করেন, আপনার ১ম উদ্দেশ্য থাকবে সরকারিতে চান্স পাওয়া। ২য় উদ্দেশ্য থাকবে বাংলাদেশের ভালো একটা সরকারিতে চান্স পাওয়া। এবার যদি ১ম উদ্দেশ্যটাকে হাসিল করতে চান, তাহলে আপনার ওই ৬৫ র উপরে পেলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এবার আপনাকে কিন্তু কেউ বলবে না যে আপনি আপু 100 এ 100 পান। যারা এখন ওই হতাশার মধ্যে আছেন তাদের জন্য বলতেছি। যারা 100 এ 100 পাওয়ার চিন্তা করেন, আপু 100 এ 100 পাওয়ার কোনো দরকার নাই। তুমি যদি 100 এ 100 না পেয়ে কাটমার্কের উপরে থেকে তুমি একটা সিট কনফার্ম করতে চাও, তাহলে তোমাকে 100 এ 100 পেতে হবে না। এবার 100 এ 100 যদি না পেতে হয়, তার মানে তুমি কিছু টপিক বাদ দিতে পারবা। ঠিক আছে? তুমি কিছু টপিক বাদ দিতে পারবা। তার মানে তুমি এতদিন যেই টপিকগুলো পড়ো নাই, এখন ওইগুলোকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। এখন যদি তুমি ওইগুলোকে নিয়ে মাথা ঘামাও, প্রেশারে পড়ে যাও, তাইলেই তোমার কনফিডেন্সটা ডাউন হবে। তোমার পরীক্ষা খারাপ হবে। তুমি টার্গেট রাখো যেই টপিকগুলো তুমি ইতিপূর্বে পড়েছো, সেই টপিকগুলোকে একেবারে সুন্দরভাবে কমপ্লিট করে যাবা। সাথে আমাদের সাজেশন তো আছেই। সাজেশনগুলো দেখে যাবা। আমরা ফ্রি যারা আছো আমাদের ফ্রি কোর্সে, তাদের জন্য কিন্তু আমরা সাজেশন অলরেডি বাংলাটা কালকে দিয়ে দিয়েছি। আজকেও ইংরেজি এবং সাধারণ জ্ঞান রাত ৮ টার মধ্যে পেয়ে যাবা। বাকিগুলা কালকের মধ্যে পেয়ে যাবা। এগুলাকে একটু দেখবা। তোমার যেগুলা পড়া আছে, যেগুলা নোট করা আছে সেইগুলা দেখে যাবা। এইভাবেই তুমি পরীক্ষার হলে সুন্দরভাবে ওইগুলোকে কমপ্লিট করে চলে যাও। তোমার জন্য এই 100 এ 100 পাওয়ার কোনো দরকার নেই। এবং যারা অনেক সুন্দরভাবে প্রিপারেশনটাকে একেবারে শুরু থেকে গুছাইছেন, তারা 100 এ 100 পাইতেই পারেন। আশা করি তাদেরকে হতাশা ধরতেও পারবে না। ঠিক আছে? যাদের হতাশা ধরতে পারতেছে বা কাছাকাছি আছে হতাশাটা, তাদের জন্য বলতেছি আপনি এই মুহূর্তে নতুন করে কোনো সিলেবাস, কোনো ইনডেক্স, কোনো নতুন চ্যাপ্টার আপনি পড়ার ট্রাই করবেন না। আপনি যা পড়েছেন সেটাকেই সুন্দরভাবে কমপ্লিট করে যাবেন। ইনশাআল্লাহ আপনি এখান থেকেও চাইলে আপনি আপনার আশানুরূপ অর্থাৎ সরকারিতে একটা চান্স লাগবে সেটা কমপ্লিট করে আসতে পারবেন। ঠিক আছে? তো আ আর কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি। আ আমরা এখনই শেষ করে দিব। আমাদের ইফতারির সময় চলে এসেছে। আ আমি আপনাদের শান্ত ভাইয়া শর্ট করে পরিচয়টা দিয়ে দেই। এখন থেকে বিব্রেইনারে
আমাকে নিয়মিত পাবেন। আপনাদের শর্ট সাজেশন, আপনাদের পেইড সাজেশন, আপনাদের পড়াশোনা কেন্দ্রিক যে কোনো সমস্যায় আপনারা আমাকে মেসেজ দিতে পারেন, কল দিতে পারেন। বিব্রেনে কল দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আমি এখন থেকে ইনশাআল্লাহ আপনাদের সেবা দেওয়া, আমাদের মূলত লক্ষ্য উদ্দেশ্য থাকে স্টুডেন্টদের সেবা দেওয়া। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে স্টুডেন্ট যেন সেবাটা সঠিকভাবে পায় সেটা নিশ্চিত করা। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাব। ইনশাআল্লাহ সবসময় আপনাদের সাথে পাবেন। ঠিক আছে? আ সবার জন্য আজকে এই চতুর্থ রমজানে আমিও রোজা রেখেছি, আপনারাও রোজা রেখেছেন। আ আমি এবং আমাদের ফুল টিম আপনাদের জন্য অনেক বেশি দোয়া করে। আমরা আজকেও ইফতারির পূর্ব মুহূর্তে মোনাজাতে আপনাদের জন্য দোয়া করব। আপনারাই আপনাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন আপনাদের মনের সকল আশা পূরণ করে সেই দোয়া রইলো। এবং আমার একটাই উপদেশ আপনাদের জন্য থাকবে যে নৈতিকতার সাথে থাকবেন এবং পিতামাতার থেকে দোয়া নিবেন। পিতামাতার দোয়া একেবারে সবথেকে বেশি কার্যকরী। ঠিক আছে? তো পিতামাতার থেকেও দোয়া নিবেন, শিক্ষকের থেকে দোয়া নিবেন। যতটুকু পড়েছেন অতটুকুই সুন্দরভাবে কমপ্লিট করবেন। ইনশাআল্লাহ আপনারা হবেন আগামীর নার্স এবং আপনাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশ একটা আদর্শ বাংলাদেশে বিনির্মাণ হবে। এই দোয়া রেখে আপনাদের সকলের কাছে আম ক্ষমা প্রার্থনা করে, যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা প্রার্থনা করে এবং আপনাদের সকলের কাঙ্ক্ষিত আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে সেই দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের মেসেজ করেন, আমরা ইনশাআল্লাহ অ্যান্সার দিয়ে দিব। ধন্যবাদ সকলকে।